গাজায় আবারও ইসরায়েলি হামলায় প্রাণ গেল 15 জনের বেশিরভাগই শিশু। এরপর জানিয়ে দেব 1988 সালের পর কলকাতায় সবচেয়ে ভারী বৃষ্টিপাত, 12 জনের মৃত্যু। আরো জানিয়ে দেব গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত 8 ফিলিস্তিনি। এরপর জানিয়ে দেব উদাসীনতার ভারে ভেঙে পড়েছে জাতিসংঘ, অ্যান্তনি গুতেরেস। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল ত্রিরাষ্ট্র সমাধানে বাধা দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি জাপানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গাজায় আবারও ইসরায়েলি হামলায় প্রাণ গেল 15 জনের বেশিরভাগই শিশু। গাজায় ইসরায়েল বাহিনীর বিমান ও স্থল হামলায় বুধবার 24 সেপ্টেম্বর অন্তত 15 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই শিশু বলে জানিয়েছেন সিভিল ডিফেন্স বিভাগ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিকে দেওয়া এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ইসরায়েল বাহিনী গাজা সিটি জুড়ে বাড়ি ঘর ও আশ্রয় কেন্দ্রে বোমাবর্ষণ চালায়। এতে শহরের কেন্দ্রস্থলে আশ্রয় নেওয়া বহু মানুষ হতাহত হন। বাসাল বলেন, গাজার মিউনিসিপ্যালিটির একটি গুদামঘর ও ফ্রাস ও মার্কেট বাথরুমদের টেস্টে 3 দফা বিমান হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। এছাড়া আহত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। আল সাহাবা স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্ট হামলায় 2 জন এবং আল ইয়ারমুক ও মার্কেট এলাকায় আরও 1 জন নিহত হয়েছেন বলে জানান তিনি। মধ্য গাজায় নুসরাত এলাকায় একটি বাড়িতে হেলিকপ্টার হামলায় 4 জন নিহত হন। একই এলাকায় উত্তরাংশে এক বাসভবনে বিমান হামলায় আরও 1 জনের মৃত্যু হয়। প্রায় 2 বছরের অভিযানে ইসরায়েল সেনারা এখন পর্যন্ত 65,382 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে কৃতি দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজা সিটিতে চালানো ইসরায়েল অভিযানের মধ্যেই জাতিসংঘের এক তদন্তে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। তদন্তে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতাসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা এই অপরাধে প্ররোচনা দিয়েছে। তবে ইসরায়েল এই তদন্তের ফলাফল প্রত্যাখ্যান করে মিথ্যা হিসেবে অভিহিত করেছে। গত কয়েক মাসে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে গত মাসে জাতিসংঘের সহযোগী একটি সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, গাজার কিছু অংশ দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে। 1988 সালের পর কলকাতায় সবচেয়ে ভারী বৃষ্টিপাত, 12 জনের মৃত্যু। ভারতের কলকাতা এবং আশপাশের এলাকায় ভারী বর্ষণের ফলে কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে। রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, পরিবহন ব্যাহত হয়েছে। বাসিন্দারা ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে বাধ্য হচ্ছেন। বুধবার 23 সেপ্টেম্বর এক প্রতিবেদনে রয়টার্স এই খবর জেনেছেন। ভারতের আবহাওয়া বিভাগের আইএমডি আঞ্চলিক প্রধান HR বিশ্বাস বলেন, গতকাল মঙ্গলবার ভোরবেলায় বেশিরভাগ বৃষ্টিপাত হয়েছে। 24 ঘন্টায় 251.6 মিলিমিটার বৃষ্টিপাতের এই রেকর্ড 1988 সালের পর শহরে দেখা যাওয়া সবচেয়ে ভারী বৃষ্টিপাত। পুলিশ জানিয়েছেন, বৃষ্টিপাতের ফলে কলকাতায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে 9 জন মারা গেছেন এবং 2 জনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের হিন্দুদের সবচেয়ে বড় বার্ষিক উৎসব দুর্গাপূজা। অপ্রত্যাশিত এই বৃষ্টির কারণে শহর স্থবির হয়ে পড়েছে, যার ফলে আসন্ন পূজার প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শহর জুড়ে অনেক প্যান্ডেল উৎসবের জন্য আনাবাস, অন্যান্য উপকরণ দিয়ে তৈরি অস্থায়ী কাঠামো এবং দেবদেবীর অসম্পূর্ণ প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু এলাকায় রাস্তাঘাট কোমর সমান পানির নিচে ডুবে গেছে এবং যানবাহন আটকা পড়েছে। যাত্রীদের বন্যার পানিতে ডুবে থাকা রাস্তা দিয়ে হেঁটে যেতে বাধ্য হচ্ছে। সড়ক, ট্রেন এমনকি বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বেশ কয়েকটি ফ্লাইট এবং ট্রেন বাতিল ও বিলম্বিত হয়েছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের কারণে একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে বাসিন্দাদের অসুবিধা আরও বেড়েছে। আগামী শুক্রবার থেকে উৎসবের ছুটি কার্যকর হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গ সরকার বুধবার, বৃহস্পতিবার স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা রাস্তাঘাট এবং রেলপথ পরিষ্কার করার জন্য পানি পাম্প মোতায়েন করেছে। খাদ্য বিতরণ ও জরুরি পরিষেবা সহ ত্রাণ ব্যবস্থা চলছে। কর্মকর্তারা আশা করছেন বুধবার সন্ধ্যার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং নিম্ন অঞ্চলে পানির স্তর ধীরে ধীরে কমে যাবে, কিন্তু বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত 8 ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েল বাহিনীর হাতে
প্রাণ দিতে হচ্ছে ক্ষুধার্ত ফিলিস্তিনের। মঙ্গলবার 23 সেপ্টেম্বর রাফার উত্তরের দিকে সহায়তাচাই থেকে ইসরায়েল বাহিনীর আইডিএফ গুলিতে 8 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। গাজার অ্যাম্বুলেন্স ও সূত্রের মতে গত 24 ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েল বাহিনীর গুলিতে 8 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছেন 15 জন। প্রতিবেদনে বলা হয়, এই নিয়ে চলমান যুদ্ধের শুরু থেকে গাজায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো প্রায় 65,400 জনে। আহত হয়েছেন অন্তত 1,67,000 মানুষ। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গত একদিনে নিহতদের মরদেহ বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত 190 জন। মন্ত্রণালয় জানিয়েছেন, বহু মৃতদেহ এখনও ধ্বংসস্তূপ সড়কে পড়ে আছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে শত শত ফিলিস্তিনি তাদের পরিবারের জন্য খাবার পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় বিতরণ ও কেন্দ্রগুলোতে যাওয়ার সময় মারা যাচ্ছে। এই কেন্দ্রগুলো যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত জিএইচএফ ও সংস্থা পরিচালনা করছে, তবে সংস্থাটির বিভিন্ন অনিয়ম নিয়ে ইতিমধ্যেই অভিযোগ করেছে জাতিসংঘ। একই সঙ্গে ত্রাণ কেন্দ্রগুলোতে ব্যাপক ভিড় থাকায় অনেকেই খাবার সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন কিংবা গুরুতরভাবে আহত হয়েছে। এছাড়া অনেক ফিলিস্তিনিকে দেখা যায় রাস্তায় পড়ে থাকা খাবার সংগ্রহ করতে। এছাড়া গত 24 ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েল সেনাদের গুলিতে অন্তত 3 জন নিহত ও 15 জনের বেশি আহত হয়েছেন। চলতি বছরের 27 মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 2,526 জনে এবং আহত হয়েছেন 18,511 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানান, এবছরের 18 মার্চ থেকে ইসরায়েল আবারও গাজায় তীব্র হামলা শুরু করে। এরপর থেকে নিহত হয়েছেন 12,823 জন এবং আহত হয়েছেন 54,944 জন। এভাবে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর ভেঙে যায়। গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজি গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজিতে মামলা চলছে। উদাসীনতার ভারে ভেঙে পড়েছে জাতিসংঘ। অ্যান্তনি গুতেরেস, জাতিসংঘ আজ উদাসীনতার ভারে ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনি গুতেরেস। মঙ্গলবার 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে উদ্বোধনের সময় এই মন্তব্য করেন তিনি। তথ্যসূত্র আনাদুল এজেন্সি। জাতিসংঘ মহাসচিব বলেন, আজ জাতিসংঘের নীতিমালা অবরুদ্ধ, শান্তি অগ্রগতির স্তম্ভসমূহ আজ দায়মুক্তির বৈষম্য উদাসীনতার ভারে ভেঙে পড়েছে। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধগুলো বর্তমানে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি জরুরি। জটিল ও কঠিন পরীক্ষার মুখে এই সময় গাজার ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরে গুতেরেস বলেন, গাজায় ভয়াবহতা প্রবেশ করেছে তৃতীয় এক দানবীয় বছরে। এই বিপর্যয়ের এমন সব সিদ্ধান্তের ফল যা মানবিকতার মৌলিক নীতিকে অস্বীকার করে। মহাসচিব হিসেবে তার সময়ে আর কোনো সংঘাত এত ব্যাপক ধ্বংসযোগ্য প্রাণহানি দেখা যায়নি বলে উল্লেখ করেন তিনি। এই অবস্থায় আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজিতে গাজায় গণহত্যার মামলায় যে বাধ্যতামূলক অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন তা অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে নিরাপত্তা পরিষদকে আরও কার্যকর, স্বচ্ছ ও প্রতিনিধিত্ব হতে আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, নিরাপত্তা পরিষদকে তার দায়িত্ব পালন করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে এটি অত্যাবশ্যক। এছাড়া আন্তর্জাতিক সাহায্য কমিয়ে দেওয়া তিনি মানবতার জন্য মৃত্যুদণ্ড এবং শিশুদের জন্য ভবিষ্যৎ চুরি হিসেবে আখ্যা দেন। অ্যান্তনি গুতেরেস স্পষ্ট করে বলেন, জাতিসংঘ সনদ নয়, ব্যর্থ হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতি ও দায়িত্বশীলতা। ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানে বাধা দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি জাপানের। ইসরায়েলে যদি মধ্যপ্রাচ্যর আল আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান, টু স্টেট সলিউশন নীতি বাস্তবায়ন বাধা দেয়, তাহলে তেল আবিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবা। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইশিবা বলেন, জাপান এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেননি, তবে এই
স্বীকৃতি প্রদান সময়ের ব্যাপার মাত্র। জাপানের জনগণ দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে এবং উপযুক্ত সময়ে আমরা ফিলিস্তিনকে সেই সঙ্গে আমি বলবো, সম্প্রতি ইসরায়েলের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা একাধিকবার দ্বিরাষ্ট্র সমাধান এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং এতে জাপানের জনগণ খুবই ক্ষুব্ধ। আমি স্পষ্টভাবে বলতে চাই, ভবিষ্যতে যদি ইসরায়েল কখনো দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে কোনো প্রকার বাধা দেয়, তাহলে তার প্রতিক্রিয়া হিসেবে জাপান কিছু নতুন পদক্ষেপ নেবে এবং সেসব পদক্ষেপ হবে কঠোর। প্রসঙ্গত, গত সোমবার ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান টু স্টেট সলিউশন নীতি বাস্তবায়নের দাবিতে বৈশ্বিক সম্মেলন করছে ফ্রান্স এবং সৌদি আরব। সেই সম্মেলনের আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল সহ বেশ কয়েকটি দেশ। জাপান স্বীকৃতি দিতে প্রস্তুত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের আপত্তিকর কারণে শেষ পর্যায়ে পিছিয়ে আসে টোকিও। বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ৮০% ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি। সূত্র টাইমস অফ ইসরায়েল।